লেখিকা সুপর্ণা ঝাড় ফেরা। আর আমার ভাগটা বরদা? নন্দিনীর এই প্রশ্নে পিনপতন নিঃশব্দতায় ছেয়ে গেল পুরো ঘরটা। সকলের নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে। বৌদিরা একে অপরের মুখের দিকে তাকালেন, তা নন্দিনী ওদের দিকে না তাকিয়েও বুঝতে পারছে। গলা খাকারি দিয়ে বরদাই প্রথম কথা শুরু করলেন। নন্দিনীর দিকে তাকিয়ে বললেন, তোর ভাগ মানে? আমার ভাগ মানে আমাদের 5 ভাই বোনের একটা অংশ, যেটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। দৃঢ়তার সঙ্গে জবাব দিল নন্দিনী। মেজদা, ছোড়দা আর ভাই সবাই সবার মুখ চাওয়াচাই করতে লাগলো। মেজদা বললেন, তোর আবার কিসের ভাগ লাগবে রে নন্দা? তোর জমিদারি সম্পত্তির সামনে আমাদের এই 2-4টে বাগান আর সামান্য ওই জমি জমা সবই তো নস্যি। আবারও নির্বিকার মুখে নন্দিনী ওরফে নন্দা বলল, তাতে কি হয়েছে মেজদা? ওগুলো তো আমার বরের, মানে তোদের আদরের ভগ্নিপতির। বাবার সম্পত্তির অংশটুকুই তো শুধুমাত্র আমার। ব্যঙ্গাত্মক স্বরে মেজদা, বরের এ আবার কেমন কথা রে? ঘরের মধ্যে ফিসফাস শুরু হলো। মেজ বৌদি ফিসফিস করে বড় বৌদিকে বলল, দেখলে তো দিদি ভাই, তোমার আদরের ননদের আসল উদ্দেশ্য। এই জন্যই 2 মাস ধরে মায়ের সেবার নামে এখানে এসে মাটি আঁকড়ে পড়ে আছে। বড় বৌদি মনে হয় চোখের ইশারায় চুপ করতে বলল তার যাকে। নন্দিনীর কানেও কথাগুলো গেল, কিন্তু সেই মুহূর্তে বৌদিদের কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না সে। বরদার দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। একটু ঢোক গিলে বরদা বললেন, আমরা ভেবেছিলাম বাবা দেখে শুনে তোকে খুব ভালো ঘরে বিয়ে দিয়েছেন। হিমাংশুর মতো ছেলে খুঁজে পাওয়া ভার। রূপে গুণে বংশ মর্যাদায় অমন জামাই এই গ্রামে আর একটাও নেই। তার জন্য অবশ্য বাবাকে অনেক খরচও হয়েছিল, আজ থেকে 30-32 বছর আগে। এমনকি বিয়ের রাজকীয় অনুষ্ঠানের জন্য বাবাকে ভালো একটা সম্পত্তিও বিক্রি করতে হয়েছিল সে সময়। নির্বিকার মুখে নন্দিনী বলল, আমি তো আর বলিনি বাবাকে সম্পত্তি বিক্রি করে অত জাঁকজমক করে আমার বিয়ে দিতে। নন্দিনীর কথার কোনো গুরুত্ব না দিয়ে বরদা বলতেই থাকলেন, আমরা জানতাম এই সব ছোটোখাটো সম্পত্তির ওপর তোর কোনো লোভ নেই, তাই আমরা 4 ভাই নিজেদের মধ্যে মোটামুটি একটা ভাগাভাগি করেই নিয়েছিলাম। শুধুমাত্র মা কষ্ট পাবেন বলে শয্যাশায়ী মায়ের সামনে এসব আলোচনা করা হয়নি। এখন তো আবার নতুন করে ভাবতে হবে। ঠিক সেই সময়ই ছোড়দার ফোনে দরকারি একটা কল ঢুকলে ছোড়দা কথা বলতে বলে বেরিয়ে গেল মায়ের ঘর থেকে। মেজদা উঠে দাঁড়ালেন। বাধ্য হয়ে বরদা বললেন, আজ আর কিছু সিদ্ধান্ত নেওয়া গেল না, আগামীকাল আবার বসতে হবে। ছোট ভাই হাহা করে উঠল, আগামীকালই তো আমাদের চলে যেতে হবে, পরশু থেকে আমাদের দুজনেরই অফিস। ঠিক আছে, তোদের ট্রেন তো রাতে, সকালের দিকেই একটা সুরাহা হবে নিশ্চয়ই। এই বলে বরদাও বেরিয়ে গেলেন ঘর থেকে। পেছন পেছন একে একে সকলেই বেরিয়ে গেল। নন্দিনী শুধুমাত্র একাই বসে রইল মায়ের বিছানায়। আজ নিজেকে বড়ই অসহায় লাগছে। একটু আগেও বাপের বাড়ির সকলে নয়নের মণি ছিল সে। আজ ন্যায্য দাবি করতেই সকলের চোখের বিষ হয়ে গেল মুহূর্তেই। কিন্তু কিছু করার নেই নন্দিনীর। আজ যে তার চুপ করে থাকলে চলতো না। কয়েকদিন আগে মা মারা যাবার পর থেকে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে যুদ্ধ করেছে সে। বলা যায় অগ্নি পরীক্ষা দিয়ে চলেছে নিজের মনে মনে। যেটা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, এমনকি নন্দিনীর খুব প্রিয়জনেরাও বুঝতে পারেনি। সেই জন্যই গতকাল মৎস্যমুখের অনুষ্ঠানে আসা তার একমাত্র ছেলে মানুষ আর বৌমা পল্লবীর সঙ্গেও ফিরে যায়নি সে তার শ্বশুর বাড়ি। ওরা মায়ের ওপর বিরক্ত হয়ে খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরে গেছে। আর বর তো রাগ করে কবে থেকে ফোন করা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন নন্দিনীকে এমন একটা সিদ্ধান্ত নিতে হলো যে সিদ্ধান্তে সকলেই তার ওপর বিরক্ত? টেবিলের ওপর রাখা মালা চন্দনে সাজানো মায়ের ফটোটার দিকে একদৃষ্টে চেয়েছিল নন্দিনী। রজনীগন্ধার মালাটা এখনো শুকিয়ে যায়নি, হালকা গন্ধ আছে মনে হয়। তবে সারাদিন শুকতে শুকতে নাকে বসে গেছে গন্ধটা। আচ্ছা, মা কি নন্দিনীর কষ্টটা বুঝতে পেরেছিলেন? কারণ মারা তো সন্তানের সব দুঃখ কষ্ট বুঝতে পেরে যান। কিন্তু সেই 17-18 বছর বয়সে বিয়ে হয়ে চলে যেতে হয় পরের বাড়ি। বিয়ের পর কোনোদিনই সেভাবে বাপের বাড়িতে এসে থাকা হয়নি, তাই প্রাণ খুলে কোনোদিন গল্প করা হয়নি মায়ের সাথে। সবার মতোই মাও হয়তো বিশ্বাস করেছিলেন নন্দিনীর মতো সুখী আর কেউ নেই।
তাই তো সকলের মতোই মাও বলতেন আমার রাজনন্দিনী। এখানে থাকতে না পারলে মা বলতেন রানীমার কি অত সময় থাকে? অত বড় বাড়ি, নানান দিক সামলানো, বয়স্ক শ্বশুর মশাই শাশুড়িমায় দেখাশোনা করা, ব্যস্ত বরের বিশাল পৈতৃক ব্যবসার কাজে এদিক সেদিক ছুটে বেড়ানো, তার ওপর ছেলেকে একা হাতে মানুষ করা, এসব করতে করতে কখন যেন এতগুলো বছর পেরিয়ে গেছে। পালে পার্বণে অথবা কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া বাবার বাড়ি আসার সময়ই হয় না। তাই তো এবারের শেষ সুযোগটা হাতছাড়া করতে চাইনি। মায়ের অসুস্থতার খবর পেয়েই ছুটে এসেছিল। শ্বশুরবাড়ি লোকেদের অথবা বরের কোনো ওজোর আপত্তি শোনেনি এবারে। এখন তো আর কোনো পিছু টান নেই। এতগুলো বছর ধরে নিজের দায়িত্ব কর্তব্য সব কিছুই তো ঠিকঠাকভাবেই পালন করেছে সে। এমনকি কয়েক মাস আগে মানুষের পছন্দ করা মেয়ে পল্লবীর সঙ্গে ধুমধাম করে বিয়েও দিয়ে দিয়েছে ছেলেকে। তার জন্য শ্বশুরবাড়ি লোকেদের সঙ্গেও কিছুটা মনোমালিন্য হয়েছিল। এত সকাল সকাল ছেলের বিয়ে দেবার ইচ্ছে ছিল না হিমাংশুর। কিন্তু নন্দিনী বুঝেছে পল্লবী ভালো মেয়ে, ওর হাতে তার সন্তানকে ছেড়ে সে নিশ্চিন্ত হতে পারে। আর হিমাংশু, ঠিক সেই সময় এ বাড়ির পুরনো কাজের মেয়ে রানুদি এলো নন্দিনীকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে। নন্দিনীর গভীর চিন্তায় ছেদ পড়ল। শরীর আর মন দুটোই ভালো নেই তার। তাই রানুদিকে জানালো যে তার খিদে নেই, সে যেন খেয়ে ঘুমোতে আসে। মা গত হবার পর মায়ের এই ঘরটাতে রানুদিকে নিয়ে ঘুমাচ্ছে, আর পাশের বড় ঘরটাতে সবাই ঢালা বিছানা করে ঘুমোচ্ছে এই কটা দিন ধরে। আসলে অবস্থা ভালো হওয়া সত্ত্বেও দাদারা এই অজগ্রামে আর বাড়িঘর বাড়াতে চাননি। একপাশের বিশাল মাটির বাড়ি যেন অনেক স্মৃতির ঢিবি হয়ে দাঁড়িয়ে আছে। অনেকগুলো ঘর রক্ষণাবেক্ষণের অভাবে ধসে পড়তে শুরু করেছে। তার ওপর ইঁদুরের উৎপাত তো আছেই। তাই কয়েকটি ঘর ভালো থাকা সত্ত্বেও কেউ ঘুমোতে চায় না ওসব ঘরে। জিনিসপত্র রাখা হয়। বরদার বিয়ের আগে সামনে পেছনে বারান্দা সহ বড় দুটো পাকা ঘর বানানো হয়েছিল, সেই দুটোই ব্যবহার হয়। বরদার ছেলে বাবান চাকরি পেয়ে টাউনে দোতলা বাড়ি কিনেছে। বরদারা ছেলের কাছেই চলে যাবে। মেজদা সেজদা আর ছোট ভাই সবাই শহরে মনের মতন ফ্ল্যাট কিনে রেখেছে। শুধুমাত্র মা বেঁচে ছিলেন বলে পাকাপাকিভাবে কেউই বাড়ি ছেড়ে যায়নি। ভাইয়ের বউ আর ভাই দুজনেই একই অফিসে চাকরি করে বলে শ্বশুরবাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাটে শিফট হয়ে গেছে। সেই নিয়ে অবশ্য মায়ের অভিযোগের অন্ত ছিল না। নন্দিনী কতবার মাকে বুঝিয়েছে। রানু নন্দিনীর কাছে এসে বলল, অল্প কিছু না হয় এ ঘরেই এনে দিই নন্দুদি, না খেয়ে ঘুমালে তোমার শরীর খারাপ করবে তো। এমনিতেই এই কদিন কত ধকল গেল তোমার শরীরের ওপর দিয়ে। না না, রানুদি অবেলায় খেয়েছি, একদমই খিদে নেই। যাও তুমি খেয়ে এসো। সেই ছোটবেলা থেকে রানু এ বাড়িতে কাজ করছে, আগে ওর মা করত। একটা পায়ে একটু পোলিওর খুঁতো আছে। অল্প পা টেনে হাঁটে বলে তার বিয়েই হয়নি। বয়সে রানুর থেকে 2-1 বছরের বড় হবে, তাই দুজনেই দুজনকে নামের পাশে দি সম্বোধন করে ডাকে। আর কথা না বাড়িয়ে রানু চলে গেল রান্নাঘরের দিকে। হঠাৎ করেই নন্দিনীর মনটা কষ্টে ভরে গেল। মায়ের ছবির দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল সে। অন্য সময় হলে দাদারা, বিশেষ করে বরদা, তাকে না খেয়ে শুতে দিতই না। এমনকি বৌদিরাও বারে বারে এসে তাকে খাবার জন্য সাধত। আজ হঠাৎ করে যেন সব কিছু ওলটপালট হয়ে গেল। হঠাৎই সবাই যেন পর হয়ে গেল। মায়ের জন্য খুব মনটা খারাপ করে উঠল নন্দিনীর। বাবা তো বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। তাছাড়া বাবার সঙ্গে অনেকটাই দূরত্ব ছিল নন্দিনীর। বাবার জায়গায় বরদাকে বসিয়েছিল সে। আজ এক মুহূর্তে যেন সব কিছু তছনছ হয়ে গেল তার জীবনে। নন্দিনী কি পারবে একা এই কঠিন লড়াইটা লড়তে? এদিকে ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘর থেকে ওরা বেরিয়ে যেতেই যেন বাড়ির মহিলাদের আরেক প্রস্থ মিটিং বসেছে। এত উদার মনে নন্দিনীর বাপের বাড়ির অংশে ভাগ বসানোটাকে তারা সহজে মেনে নিতে পারছে না। মেজ বউ খেতে খেতে বলল, ও তোমরা যতই বলো দিদি ভাই, আমার তো মনে হয় সব কিছু ওই হিমাংশুরই বুদ্ধি। সামনে বউয়ের ওপর রাগ দেখাচ্ছে, আর পেছনে বউকে সম্পত্তির ভাগ নিতে পাঠিয়ে দিয়েছে বাবার বাড়ি। সেজ বউও বলল, ঠিকই বলেছ মেজদি ভাই। এত বড় একটা ডিসিশন হিমাংশুবাবু কি কিছুই জানেন না নাকি? ঠিক সেই সময় রানু এসে জানালো, নন্দা দিদিভাই বলল রাতে কিছু খাবে না। খাবার বাড়তে বাড়তে বড় বউ বলল, জানা ছোট, দিদিভাইকে ডেকে নিয়ে আয়। মেজ বলল, থাক বর্দি, তোমার আদরে ননদিনী আজ আর খেতে আসবেন না। ওকে আর অপমানিত হতে পাঠিও না দিদিভাই। তাছাড়া অবেলায় খেয়েছে, তাই হয়তো খিদে নেই। আর বয়সও তো হচ্ছে, একদিন রাতে না খেলে এমন কিছু ক্ষতি হবে না।
মাথা নিচু করে রুটি দিয়ে তরকারি মুড়তে মুড়তে ছোট বউ বলল, সে তো আমরা সবাই অবেলা করে খেয়েছি মেজদি ভাই, আর তাছাড়া বয়স তো তোমাদেরও হয়েছে। দিনের বেঁচে যাওয়া মাছের ঝোল দিয়ে এক থালা ভাত মাখাতে মাখাতে মেজ বউ মুড়ো লেজাগুলো থালার একপাশে গোছাচ্ছিল খুব মন দিয়ে। ছোট বউয়ের কথাতে ভাত মাখানো থামিয়ে দিয়ে বড়দির দিকে তাকিয়ে বলল, দেখলে দিদি ভাই কেমন ঠেস মারা কথা বলল ছোট বউ। বড়জা বলল, আহ থাম তো তোরা, এবারে নিজেদের মধ্যে অশান্তি বাঁধাবি নাকি? বড় বউয়ের কথায় আশ্বস্ত হয়ে মেজ বউ আবার তার খাওয়াতে মনোনিবেশ করল। ছোট বউয়ের খাওয়া প্রায় হয়েই গেছিল। শেষ রুটির টুকরোটা চেবাতে চেবাতে বলল, বড়দি ভাই, দিদি ভাই আজ আর এ ঘরে আসবে না, তুমি বরং এক গ্লাস দুধ দাও, দেখি খাওয়াতে পারি কিনা। ছোট বউ চলে যেতেই মেজ বউ সেজ বউ দুজনেই মুখ ভেঙালো, যেটা দেখে রানুর খুব খারাপ লাগলো। যতই হোক সে বাড়ির পুরনো কাজের লোক, নন্দিনীর ওপর তার আলাদাই মায়া। রান্নাঘরের এক কোণে বসে নিজের খাবার খেতে খেতে সে মনে মনে ভাবল, বড় লোকদের আলাদাই ব্যাপার স্যাপার। মা বেঁচে থাকতে এই বোনকেই সবাই চোখে হারাতো, আর আজ। পরের দিন চা পর্ব মিটতেই সম্পত্তি বিষয়ক আলোচনা শুরু করলেন বরদা, কারণ কারোর হাতেই বেশি সময় নেই। চাকরি জীবন থেকে বরদা রিটায়ার হয়ে গেলেও মেজো ভাই সেজো ভাই সবাইয়েরই রিটায়ারের কয়েক বছর বাকি আছে, তাই আগামীকালই ওদের চলে যেতে হবে। নন্দিনীর খোঁজ হতেই আমি যাচ্ছি বলে ছোট বউ সৃজা নিজে থেকেই উঠে নন্দিনীর ঘরের দিকে গেল। মেজ বউ সেজ বউকে শুনিয়ে আস্তে করে বলল, দেখলি আদিক্ষেতা? বড় বউয়েরও কানে গেল কথাটা, কিন্তু কিছু না বলে মুখটা আরও গম্ভীর করে নিল বড় বউ। নন্দিনীর মনের ওপর দিয়ে ভয়ঙ্কর একটা ঝড় বয়ে গেছে। সারাটা রাত ঘুমোতে পারেনি সে। বারবার নিজের মনকে প্রশ্ন করেছে কাজটা কি সে ঠিক করতে চলেছে। মনের মতো কোনো উত্তর মেলেনি তার নিজের মনের কাছ থেকে। ক্লান্ত বিধ্বস্ত শরীর আর মন নিয়ে চুপ করে বসেছিল বিছানায়। সামনে রানুর দিয়ে যাওয়া চাটা অনেকক্ষণ আগে ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার ইচ্ছেই হয়নি। আসলে এ বাড়িতে এসে থেকে এভাবে কোনোদিন সে চা পান করেনি। সকলের মধ্যমণি হয়ে বসে গল্পের আড্ডায় চা পর্ব চলেছে ঘন্টার পর ঘন্টা। দরজা থেকে আওয়াজ দিল সৃজা, দিদি ভাই আসবো? অন্যমনস্ক হয়ে বসে থাকা নন্দিনী সম্বিত ফিরে বলল, হ্যাঁ রে আয়। সৃজা শিক্ষিত মেয়ে, আর তিন বউয়ের মতো নয় যারা সামনে আদিক্ষেতা করলেও পেছনে কুটকাচালি করতে ভালোবাসে। এই বয়সে এসে সবই বোঝে নন্দিনী, তবে বড় বৌদি একটু অন্যরকম। নন্দিনীর বিয়ের আগে থেকে নন্দিনীকে দেখেছে, তাই একটু স্নেহ করে। অন্তত নন্দিনী এতদিন তাই জানতো। কিন্তু বছর পাঁচেক আগে বিয়ে হয়ে এ বাড়িতে আসা ছোট ভাইয়ের বউ সৃজাকে এখনও ভালো করে জানা হয়নি নন্দিনীর। আসলে নিজের অফিস সামলে খুব কমই সে এসে থেকেছে গ্রামের এই বাড়িটাতে। এমনকি কয়েক মাস আগে নন্দিনীর ছেলের বিয়েতে আর সব বৌদিরা গেলেও সৃজার যাওয়া হয়নি। আবার যে কয়েকবার দেখেছে সবার থেকে দূরত্ব বজায় রেখেই চলতে দেখেছে সৃজাকে। তাই তো বাড়ির আর সকলের মতোই সৃজাকে সেও অহংকারী ভেবেছিল। দিদি ভাই, তোমার কি গভীর কোনো সমস্যা হয়েছে? অবশ্য তুমি না চাইলে নাও বলতে পারো, তবে আমার মনে হয় বললে একটু হালকা লাগবে, বলে ননদের মুখের দিকে সহানুভূতি দৃষ্টিতে তাকালো সৃজা। এ বাড়িতে এসে থেকে একেবারেই একলা হয়ে গেছে নন্দিনী। তবুও মা যে কদিন বেঁচে ছিলেন ওনার সেবার বাহানাতে নিজেকে ব্যস্ত রেখেছিল। তারপর মা চলে যেতেই শ্রাদ্ধ শান্তির ব্যস্ততা। বুক ফেটেছে, তবু মুখ ফুটে কাউকে কিছুই বলেনি, অথবা বলার সুযোগই পায়নি। আজ সৃজার কথাতে হাউ হাউ করে কেঁদে ফেলল সে। নন্দিনীকে কাঁদতে দিয়ে আস্তে করে আশ্বাসের ভঙ্গিতে তার হাত দুটো ধরল সৃজা। একটু শান্ত হয়ে নন্দিনী বলল, আমি ভালো নেই রে ছোট বউ, সেই জন্যই তোদের সম্পত্তিতে ভাগ বসাতে এসেছি। ছি দিদি ভাই, তোদের সম্পত্তি কি? এমন করে বলো না, এটা তো তোমার বাবার সম্পত্তি, যাতে তোমারও সমান অধিকার আছে। কিন্তু জামাইবাবুর কি ব্যবসাতে বড় কোনো ক্ষতি হয়েছে? নন্দিনী শিশুদের মতো মাথা নাড়িয়ে না বলল। তারপর একটু শান্ত হয়ে বলল, না রে, তোদের হিমাংশু জামাইবাবুর ব্যবসা ফুলে ফেপে আরও ডালপালা বিস্তার করেছে। কাজের জন্য কলকাতা, মুম্বাই, দিল্লি কত জায়গাতে ছুটে বেড়াতে হয় ওনাকে। সব জায়গাতেই ফ্ল্যাট কিনে রেখেছে। একেবারে ব্যস্ত মানুষ, ঘরের দিকে তাকানোর সময় নেই ওনার হাতে। তো তার জন্য কি তোমার সঙ্গে কোনো অশান্তি হয়েছে? নন্দিনী ব্যঙ্গের হাসি হেসে বলল, অশান্তি? কার সঙ্গে অশান্তি করব বলতো?
তাকে সামনে পেলে তো অশান্তি হবে, সে আমাকে মানুষ মনে করলে তো অশান্তি করবে। ব্যবসার বাহানাতে বাইরে বাইরেই কাটে যার বছরের অনেকটা সময়, আর আমি কেয়ারটেকারের মতো ওনার সংসার আগলে বসে আছি 30-32 বছর ধরে। আভিজাত্যের জৌলুসের সেজে অপেক্ষা করেছি বছরের পর বছর। ভেবেছি এবারে মনে হয় মানুষটাকে নিজের করে পাবো। তারপর ভুল ভাঙল একদিন বলে নন্দিনী আবারও কেঁদে ফেলল। অবাক দৃষ্টিতে সৃজা তাকিয়ে নন্দিনীর মুখের দিকে মনে মনে ভাবতে থাকলো, মানুষকে বাইরে থেকে দেখে একরকম লাগে, কিন্তু গভীরভাবে তলিয়ে দেখলে ভেতরে অন্য গল্প। তার সুন্দরী আভিজাত্যে মোড়া এই ননদিনীকে দেখে এতদিন একটু অহংকারী মনে করেছিল সৃজা, কিন্তু আজ অসহায়ের মতো কাঁদতে দেখে খুব কষ্ট হচ্ছে। কত কষ্ট, কত ব্যথা হয়তো লুকিয়ে আছে ওই গভীর চোখের আড়ালে, যা কোনোদিনই কাউকে বলতে পারেনি। তারপর হঠাৎ মনে পড়তে সৃজা বলল, ও দিদি ভাই, সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে পেছনের বারান্দায়, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ দিদি ভাই, তুমি যেটা ডিসিশন নিয়েছো সেটাই ঠিক। কাউকে খুশি করার জন্য নিজের সিদ্ধান্ত বদল করার দরকার নেই। নিজেকে একা মনে করো না, আমি তোমার সাথেই আছি। যদিও আজই আমাদের ফিরে যেতে হবে, কিন্তু মনে রাখবে মানসিক দিক দিয়ে তোমার পাশে সবসময় আছি। মনে রেখো, আমার আর তোমার ভাইয়ের সাপোর্ট সবসময় তোমার সাথে থাকবে। খাট থেকে নামতে নামতে নন্দিনী সৃজার গালে একটু আদর করে দিল। হঠাৎ করেই মেয়েটাকে কেন জানি বড্ড ভালো লেগে গেল, যার ওপর নিশ্চিন্তে ভরসা করা যায়। বারান্দাতে গিয়ে দাঁড়াতেই নন্দিনীকে বরদা বললেন, হ্যাঁ তুই কি চাস পরিষ্কার করে বল তো। বলে বরদা নন্দিনীর মুখের দিকে তাকালো। একটু গভীর নিঃশ্বাস নিয়ে নন্দিনী বলল, তোমাদের বাগান, জমি, এমনকি মা বাবার পাশ বইয়ের টাকা, কোনো কিছুর ওপরেই আমার কোনো লোভ নেই। আমাকে শুধুমাত্র এই বাড়িটাতে একটু থাকতে দাও দাদা ভাই। মেজদার সঙ্গে সঙ্গে বলে উঠল, মানে কতটা জায়গা জুড়ে এই বাড়ি আছে জানিস? তাছাড়াও আশু বল, থাম না তুই, আমি তো কথা বলছি নাকি। ধমকের সুরে বরদা মেজদাকে কথাগুলো বললেন। তারপর নন্দিনীর দিকে তাকিয়ে বরদা বললেন, আসলে আমরা এখানে থাকবো না বলে বাড়ি সংলগ্ন পেছনের বাগানটা আগেই বিক্রি করে দিয়েছি। এখন শুধুমাত্র এই বাড়ি আর সামনের বাগানটাই আছে। তাও যিনি পেছনের অংশটা কিনেছেন উনি সামনের অংশটাও নিতে চান। কিন্তু তোর হঠাৎ এই ভাঙাচোরা বাড়িটার ওপর এত লোভ হলো কেন বলতো? বলে নন্দিনীর মুখের দিকে তাকালেন বরদা। কান দুটো গরম হয়ে উঠলেও খুব শান্তভাবে নন্দিনী বলল, লোভ নয় দাদা ভাই, মায়া। এ যে আমার জন্মভিটে, এর ওপর মায়া হবে না? তাছাড়াও চোখের সামনে সব বেহাত হতে দেখে বাঁচানোর একটা উপায়ও বলতে পারো। সঙ্গে সঙ্গে মেজদা একটু ব্যঙ্গাত্মক সুরে বলে উঠলেন, মায়া? তুই কদিন এই বাড়িতে বাস করেছিস রে, যে বড় মায়া দেখাতে এসেছিস? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মেজদার কথাকে পাত্তা না দিয়ে নন্দিনী বলতেই থাকলো, তাছাড়া আমার এই মুহূর্তে কোথাও যাবার জায়গা নেই, তাই আমি এখানেই পাকাপাকিভাবে বাস করতে চাই। নন্দিনীর মুখের কথা কেড়ে নিয়ে বরদা বললেন, বাস করতে চাস মানে? আর হিমাংশু কোথায় থাকবে? ও নিজের বাড়িতেই থাকবে। নন্দিনীর কথা শেষ হতে না দিয়ে মেজদা বলে উঠলেন, তোদের কি ডিভোর্স হয়ে গেছে নাকি? সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার মেজদা, আমি এই বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না এই মুহূর্তে। ব্যঙ্গাত্মক হাসি হেসে মেজদা বললেন, আর ব্যক্তিগত কই থাকলো, গ্রামের লোকেদের কাছে জবাবদিহি তো করতে হবে আমাদেরকেই। কিন্তু তোমরা তো গ্রাম ছেড়ে চলেই যাচ্ছ, তাহলে জবাবদিহি করতে হবে কেন? বলে মেজদার দিকে তাকালো নন্দিনী। এবারে মেজদা মেজাজ হারিয়ে বলে উঠল, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। ভীষণ উত্তেজিত হয়ে নন্দিনী বলে উঠল, ও তোমাদের পার্সোনাল ব্যাপার থাকতে পারে, আর আমার কোনো পার্সোনাল ব্যাপার থাকতে পারে না। না, সে ছোট্টবেলা থেকে আমার জীবনের সিদ্ধান্ত অন্য সবাই নিয়ে চলেছে। আমি কি চাই সেটা কারোর জানার প্রয়োজন মনে হয়নি। মাধ্যমিক দিতে না দিতেই কোন রাজপুত্রের সন্ধান পেয়ে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হলো। আমাকে একবার জিজ্ঞাসা করবার প্রয়োজন মনে করলো না কেউ। সেটা কি আমি মেয়ে বলে? কথা বলতে বলতে নন্দিনীর গলাটা ধরে এলো কান্নাতে। প্রসঙ্গ অন্যদিকে পাল্টাতে দেখে বরদা বললেন, এবারে থামবি তোরা? আচ্ছা নন্দা, তুই যে বলছিস এই বাড়িতে থাকবি, তা তুই কি একা থাকতে পারবি এই এত বড় বাড়িটাতে? আর তোর চলবেই বা কী করে? তুই তো কোনো চাকরি বাকরি করিস না, আবার ও বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছিস না।
আমি জানি না তোদের মধ্যে কি অশান্তি হয়েছে, আর তুই বলতেও চাস না, সবই ঠিক আছে, কিন্তু তুই যে এখন সবাইকে দোষারোপ করছিস, সত্যি করে বলতো বাবা কি তোকে খারাপ দেখে দিয়েছিলেন? আবার মেজদা শেজদা দুজনেই ফোড়ন কাটলো। জমিদার বাড়িতে সম্বন্ধ করতে গিয়ে আমাদের সবচেয়ে খাস জমিটা বিক্রি করে দিতে হয়েছিল বাবাকে। এখন সেই জমিটার দাম কোটি টাকা। বেশ উত্তেজিত হয়ে নন্দিনী বলল, তো আমি কি বিক্রি করতে বলেছিলাম নাকি? আহ, কি শুরু করলি সবাই, একটু চুপ করবি তোরা? বলে প্রথমে ভাইদের দিকে, তারপর নন্দিনীর দিকে তাকিয়ে বলতে শুরু করলেন বরদা। বললেন, তাছাড়া পাড়াটা প্রায় খালি হয়ে গেছে, সকলেই প্রায় শহরে চলে গেছে। এই ফাঁকা জায়গাতে তুই একা একা থাকবি কি করে? তাছাড়া তুই কিছু না বললেও হিমাংশুর সঙ্গেও তো এই ব্যাপারে একটু আলোচনার প্রয়োজন আছে। এভাবে তো এত বড় একটা ডিসিশন নেওয়া যায় না। কোনোদিন বরদার মুখের ওপর কথা বলেনি নন্দিনী, কিন্তু আজ বলতে বাধ্য হলো। মাথা নিচু করে বলল, সে তোমরা তোমাদের আদরের ভগ্নিপতিকে জিজ্ঞাসা করতেই পারো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এবারে আমি একাই বাঁচব। অনেক কষ্ট করে নিজের মনের সঙ্গে লড়াই করে এই সিদ্ধান্ত নিয়েছি দাদা ভাই, আমার এই সিদ্ধান্তকে হেয় করে দিও না। বলে কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে গেল নন্দিনী। সবাই অবাক চোখে নন্দিনীর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। ওদিকে বরদার ফোন পেয়ে হিমাংশু মেজাজ হারিয়ে বলল, যা খুশি করুক আপনাদের বোন, কোন জিনিসটার অভাব রেখেছি ওর? তবু ওর ন্যাকামো নাকি স্বাধীনতার অভাব? সাত করে কষ্টের জীবন বেছে নিতে চাইলে আমার আর কি করার থাকতে পারে? বলে বরদার মুখের ওপর ফোন কেটে দিল হিমাংশু। দুপুরবেলা আরেক প্রস্থ আলোচনায় বসতে হলো সবাইকে। এবারে সকলের মতামত জানতে চাইলেন বরদা। আর কেউ কিছুই বলছে না দেখে ছোট বউ নিজে থেকেই আগ বাড়িয়ে নিজের সিদ্ধান্ত শোনালো সবার সামনে। বলল, দিদিভাই এখানে থাকলে আমাদের কোনো আপত্তি নেই বরদা ভাই, আমরা আমাদের অংশ দিদিভাইকে ছেড়ে দিলাম, কোনোদিন দাবি করতে আসবো না। বলে ব্যাগ গোছানোর জন্য উঠে চলে গেল। সন্ধ্যের মধ্যেই বেরোতে হবে ওদেরকে, তাই ঘর থেকে বেরোনোর সময় ওর বর মানে এ বাড়ির ছোট ছেলেকে ডেকে নিয়ে গেল। মেজ বউ সেজ বউ ফিসফাস করলেও সামনে কিছু বলার সাহস হলো না। মেজদা সেজদাও বাধ্য হলো বাড়ির অংশ ছেড়ে দিতে। নন্দিনীর একা থাকা নিয়ে একটু আপত্তি ছিল বরদার। নন্দিনী সেই সমস্যার সমাধান করে দিল। রানুদির কোথাও যাবার জায়গা নেই, তাই রানুদিকে নিয়েই এ বাড়িতে থাকবেও। আড়াল থেকে এই কথা শুনে ভীষণ খুশি হলো রানু। কিছুদিন ধরেই ও বেচারি ও খুব চিন্তায় ছিল, এই বয়সে কোথায় যাবে। এদিকে গতকাল রাগের মাথায় বরদার ফোন কেটে দিলেও হিমাংশু সারা রাত ধরে চিন্তা করে দেখল যে নন্দিনীকে ছাড়া তার সংসার অচল। তাছাড়াও নন্দিনীর এভাবে চলে যাওয়ার কৈফিয়ত তো নিতে হতোই, তাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যেও রওনা হলো সে। সকাল সকাল বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। মেজদা সেজদা তাদের ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে বেরিয়ে গেল নিজের নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে। ছোট ভাইয়েরা তো রাতেই চলে গেছে। বরদার ছেলে বৌমা মৎস্যমুখের দিনই বিকেলে চলে গেছে। এখন শুধুমাত্র বরদা, বড় বৌদি, রানু আর নন্দিনী আছে ফাঁকা এই বাড়িটাতে। হঠাৎ করে এই বাড়িটা ভীষণ খা খা করছে। বরদারাও হয়তো চলে যেত, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে নন্দিনীকে একা ফেলে রেখে যেতে পারল না। এখনও নন্দিনী নিজের মনের সঙ্গে দ্বন্দ্ব চালিয়েই যাচ্ছে। এখানে একাই থাকতে হবে তাকে, পারবে তো? তারপর নিজেকেই সে বোঝাচ্ছে, কেন পারবে না, পারতে তাকে হবেই। এ যে তার জন্মভিটে, কিসের ভয়, কিসের সংকোচ। হঠাৎই বাড়ির দরজায় একটা গাড়ির আওয়াজ পেয়ে বরদা বেরিয়ে এলেন বাইরে। হিমাংশু এসেছে। গতকালই আসতো, কিন্তু দরকারি একটা কাজ মনে পড়ে যাওয়ায় রাস্তা থেকে ফিরে গেছিল। মনে মনে খুব খুশি হলেন বরদা। যাক, এবারে বোনটা আর অভিমান করে থাকতে পারবে না নিশ্চয়ই। এবারে ঠিক ফিরে যাবে সে হিমাংশুর সাথে। স্নানে গিয়েছিল নন্দিনী, বেরিয়ে এসে দেখে বরাবরের মতোই জামাই আদর হচ্ছে তার বরের। যদিও শেষ কবে এসেছিল সেটা নন্দিনীকে ভেবে দেখতে হবে। মনে হয় বাবার শ্রাদ্ধের পর নন্দিনীকে নিয়ে যেতে এসেছিল। বরদার সঙ্গে কি কথা হয়েছে নন্দিনী জানে না, কিন্তু নন্দিনীকে দেখে হিমাংশু বলে উঠল, নাও নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, এখনই ফিরতে হবে বাড়ি। কঠিন মুখ করে একেবারে নির্লিপ্ত কণ্ঠে নন্দিনী জিজ্ঞেস করল, কার বাড়ি? হতবাক সুরে হিমাংশু বলল, কার মানে? আমাদের বাড়ি? না, ওটা আমাদের নয়, শুধুমাত্র তোমার বাড়ি। সারা জীবন ধরে মুখচোরা নন্দিনীকে দেখে এসেছে হিমাংশু। আজ এভাবে কথা বলতে দেখে অবাক হয়ে একটু ঢোক গিলে হিমাংশু বলল, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। অত ন্যাকামো দেখার সময় নেই আমার হাতে। বরদা বললেন, তোরা কথা বল, আমি দেখি রান্নার কি ব্যবস্থা হলো। কতদিন পর হিমাংশু এলো এই বাড়িতে। না দাদা ভাই, তুমি কোথাও যাবে না, এই আলোচনা তোমারও শোনার প্রয়োজন আছে।
তারপর হিমাংশুর দিকে ফিরে তার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, এতদিনে একটা সত্যি কথা বললে তুমি। সত্যি তো, কত ব্যস্ত মানুষ তুমি। অশিক্ষিত গেও মূর্খ বউয়ের ন্যাকামো দেখার সময় কি আছে তোমার হাতে? তারপর একটু দম নিয়ে আবার বলল, কি দরকার ছিল এত কষ্ট করে এই অজ গ্রামে আসবার? বড় কোনো বিজনেস ডিল হাতছাড়া হয়ে গেল না তো তোমার? নন্দিনীর এই রূপ কোনোদিন দেখেনি হিমাংশু, তাই প্রথমে অবাক হলেও তারপর রেগে গিয়ে বলল, খুব তো বুলি ফুটেছে মুখে। কার জন্য করি এসব? হিমাংশুকে উত্তেজিত হতে দেখে বরদা বললেন, আহ থাম না তোরা, কথাতেই কথা বাড়ে। কিছু মান অভিমান থাকলে শান্তভাবে মিটিয়ে নে না তোরা নিজেদের মধ্যে। কেন খামোখা অশান্তি করছিস নন্দু? নন্দিনীও শান্তভাবে বলল, আমি তো কোনো অশান্তি করছি না দাদা ভাই। আমি ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর কোনোদিন ফিরবো না ও বাড়িতে। এটা তো আমি আগেই জানিয়ে দিয়েছি সবাইকে। তাহলে এত কথা উঠছে কেন? এটাই তোমার লাস্ট ডিসিশন তো? বলে নন্দিনীর মুখের দিকে তাকালো হিমাংশু। খুব ধীর স্থির ও শান্তভাবে নন্দিনী বলল, হ্যাঁ। ওকে, তাহলে ও বাড়ির দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেল তোমার জন্য। বলে উঠে দাঁড়ালো হিমাংশু। বড় বৌদি মিষ্টির প্লেট নিয়ে আড়ালে দাঁড়িয়েছিল। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে দেখে সামনে আসতে পারছিল না। এবারে জলটা অন্যদিকে গড়াতে দেখে তাড়াতাড়ি সামনে এলো, যেন কিছুই সে জানে না বা শোনেনি এমন ভঙ্গিতে হিমাংশুকে বসতে বলল। বরদাও হাত ধরে বসালো হিমাংশুকে। তারপর নন্দিনীর দিকে ফিরে বড় বৌদি বলল, ভর দুপুরবেলা মানুষটা এসেছে, এখনই চলে যেতে দিচ্ছিস নন্দা? যতই কাজ থাকুক দুটো মুখে না দিয়ে গেলে হয়? যদিও আরও কিছুক্ষণ বসলো হিমাংশু, কিন্তু কিছুই মুখে দিল না। কেউ কোনোভাবেই নন্দিনীকে টলাতে পারল না। বাধ্য হয়ে একাই ফিরে গেল হিমাংশু। আর যাবার সময় আঙুল তুলে শাসিয়ে দিয়ে গেল যে খোরপোশের 1 পয়সাও সে দেবে না নন্দিনীকে। তাছাড়াও ভালো ব্যবসাদার হিমাংশু সবাইকে মনে করিয়ে দিল, যেহেতু এখনও তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, তাই কোনো দাবি করতেও পারবে না নন্দিনী। নন্দিনীও সাফ জানিয়ে দিল সে কিছুই দাবি রাখে না তার বরের কাছ থেকে। হিমাংশু চলে যেতেই বরদার রাগে ফেটে পড়ল নন্দিনীর ওপর। কোনোদিন কঠিন গলায় যে বোনের সঙ্গে কথা বলেননি, আজ সরাসরি বোনের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কেন ফিরে যেতে দিল সে হিমাংশুকে? আর হিমাংশুর সাহায্য ছাড়া কিভাবেই বা সংসার চালাবি? আর কথা না বাড়িয়ে নন্দিনী খুব শান্তভাবে বলল, সে আমি বুঝবো দাদা ভাই, কথা দিচ্ছি তোমাদের গলগ্রহ হব না। নন্দিনীকে একলা বুঝতে দিয়ে রাগে অভিমানে পরের দিনই চলে গেল বরদার বড় বৌদি। যাবার সময় বড় বৌদি চক্ষু লজ্জাতে নন্দিনীকে শুনিয়ে রানুকে বলে গেল যে তার ছেলে বাবানের বউটা 3 মাসে প্রেগনেন্ট, তো ডাক্তারবাবু রেস্টে থাকতে বলেছেন, তাই বাধ্য হয়ে তাদেরকে চলে যেতে হচ্ছে। নন্দিনী মনের মধ্যে কোনো ক্ষোভ অভিমান না পুষে হাসি মুখে বিদায় জানালো তার দাদা বৌদিদেরকে। এবারে শুরু হলো তার একার লড়াই। মনটাকে শক্ত করে হাসি মুখে দাদা বৌদিকে বিদায় জানালেও বরদাদের গাড়িটা বেরিয়ে যেতেই একটা চাপা কান্নার ঢেউ নন্দিনীর বুক ফেটে বেরিয়ে আসতে চাইল। কেউ তাকে বুঝল না। এমনকি বড় বৌদিও একবার আদর করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল না যে কেন নন্দিনীকে এমন একটা ডিসিশন নিতে হলো। একবার ভালোবেসে জিজ্ঞেস করলে নন্দিনী ঠিকই বলতো বড় বৌদিকে তার মনের কষ্টের কথা, যে মানুষটার সঙ্গে দেখে শুনে বিয়ে দিয়েছিলেন বাবা দাদারা, তার সঙ্গে সে সত্যি সুখে ছিল কিনা কেউ একবারও জানার প্রয়োজন মনে করেনি। হয়তো এদেশের বেশিরভাগ মেয়েদেরই এই একই দশা হয়। তারা সব কিছুকে মানিয়ে নেয়, ধীরে ধীরে সংসারটা তাদের অভ্যেসে পরিণত হয়ে যায়। নন্দিনীও তো চেষ্টা করেছিল অনেক। জীবনের বেশিরভাগ সময়টাই সে দিয়ে দিয়েছিল তার সাধের সংসারে, কিন্তু পারল কই? হয়তো সকলেই বলবে এটা তার অসফলতা, আর সবাই পারে। নন্দিনী কেন মানিয়ে নিতে পারল না? তাই তো এই বয়সে এসেও সুখ ঐশ্বর্যের জীবনটাকে অতি সহজেই ত্যাগ করে সংগ্রামের এই কঠিন জীবনটাকে বরণ করে নিল। এটাই বা করতে পারে কয়জন? বাইরের আভিজাত্য দেখেই সবাই বিচার করে নিয়েছিল নন্দিনীর মতো সুখী কেউ নেই, অথচ কত নিদ্রাহীন রাত সে পার করেছে তার কোনো হিসেব নেই তার নিজের কাছেই। যখন তার স্বামীকে নিজের করে পেতে চেয়েছে তখন সে হয়তো ব্যবসার কাজে বাইরে, কোথায় কি করে বেরিয়েছে তার কৈফিয়ত কোনোদিনই নন্দিনীকে দেয়নি, কিংবা দেবার প্রয়োজনই মনে করেনি। স্বাভাবিকভাবেই একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে সারা জীবন ধরে। মনের কথা বলার মতো কাউকে পায়নি সে কোনোদিন। যখন একমাত্র পুত্র মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, ঠিক তখনই ছেলেকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে কনভেন্টে পাঠিয়ে দিয়েছে তার বর।
নাকি নন্দিনীর কাছে থেকে ছেলে মানুষ হলে তার মতোই স্বল্প শিক্ষিত হবে, ফলত ছেলের সঙ্গেও একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। তাই তো বাবার মতো তাকে ভুল বুঝলো ছেলেও। এখান থেকে ফিরে গিয়ে একবারও ফোন করেনি সে তার মাকে, বরং বৌমা পল্লবী ফোনে যোগাযোগ রেখেছে তার শাশুড়ি মায়ের সাথে। অবশ্য নন্দিনী ফোন করেছে, বৌমা সেটা রিসিভ করেছে। যে শ্বশুর মশাই শাশুড়ি মায়ের সেবার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে সারা জীবন, তারাও কখনোই নন্দিনীর হয়ে কোনো কথা বলেনি। কিসের সংসার? নিজের মনকে প্রবোধ দিতে নিজেকেই নিজে প্রশ্ন করে নন্দিনী। নন্দিনীর মনে পড়ে খুব ছোটবেলায় তার ঠাকুমার মুখে শোনা আবছা কোনো রূপকথার গল্পের কথা, যেখানে সোনার পালঙ্কে রূপোর কাঠি ছুঁয়ে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে রাখা হতো। কেন যে এভাবে রাখা হতো নন্দিনীও জানে না। রাজকন্যার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য ছিল না কারোর কাছে, কিংবা হয়তো এরকম কোনো গল্পই নেই, সবটাই নন্দিনীর অবচেতন মনের কল্পনা। হয়তো অন্য কোনো গল্পের সঙ্গে নিজের জীবনটাকে মানিয়ে নিতে চেয়েছে নন্দিনী। শ্বশুরমশাই যতদিন বেঁচে ছিলেন তবুও বাড়িটাতে একটু প্রাণ ছিল, একটা রুটিন মাফিক বাড়িটা চলতো। কিন্তু বছরখানেক আগে ওনার গত হবার পর থেকেই শাশুড়ি মাও নন্দিনীকে একলা ফেলে মাঝে মাঝে ওনার মেয়ের বাড়িতে চলে যান। হয়তো ওনারও মন বসে না অত বড় বাড়িটাতে। দিদি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজে মরছি সারা বাড়িতে। নন্দিনী অন্যমনস্ক হয়ে খুব হালকাভাবে রানুকে জিজ্ঞেস করলো, কেন আমাকে খুঁজছো কেন? বলে সামনের বাগানটার দিকে তাকিয়ে বসেই রইল। সেই বাবার আমল থেকে বাইরের বারান্দাতে এই কাঠের চেয়ারটা থাকতে দেখেছে নন্দিনী, সেটাতেই বসেছিল অলসভাবে। দাদাদের গাড়ি চলে যাবার পর থেকে ওই একই রকমভাবে ওখানে বসে এতক্ষণ ধরে আকাশ পাতাল চিন্তা করে চলেছিল সে। রানুর কথায়ও তার অন্যমনস্কতা কাটল না। আবার জিজ্ঞেস করলো, রানু কতটা বেলা হলো সে খেয়াল আছে দিদি? কি রান্না হবে কিছুই তো বললে না, তাছাড়াও টিফিন খেতে হবে তো নাকি? চলো ভেতরে চলো। সেইভাবেই বসে অন্যমনস্ক হয়ে সামনের বাগানটার দিকে তাকিয়ে নন্দিনী বলল, এই বাগানটাতে অনেক রকম সবজির চাষ করব, বুঝলে রানুদি? বেশ টাটকা টাটকা সবজির থেকে তুলবে আর রান্না করবে। কি বাজার করব কি রান্না করব আর জিজ্ঞেস করতেই হবে না বলে একটু হাসলো নন্দিনী। সে করোক্ষণ, কিন্তু এখন তো ভিতরে চলো, কি রান্না করব বলে দিবে, চলো। রানুর সঙ্গে ভেতর বাড়ির দিকে আসতেই মায়ের ঘরে রাখা নন্দিনীর ফোনটা বেজে উঠল। এদিকে সব কিছু ঠিকঠাক আছে কিনা জানার জন্য সৃজা ফোন করেছে। সৃজার গলার আওয়াজ শুনে নন্দিনীর খুব কাঁদতে ইচ্ছে করছিল। আসলে আমাদের মনের কষ্টের ভার জমলে আমরা আপনজনের কাছে কেঁদে একটু হালকা হতে চাই। এই কটা দিনে নন্দিনী বুঝেছে সৃজার যে আপনজন তার আর কেউ নেই। কিন্তু মনটাকে শক্ত করে সৃজার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলল, আর অফিস থেকে ফিরে সন্ধেবেলায় ফোন করতে বলল কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। পরের দিন খুব সকালে ঘুম ভাঙল নন্দিনীর। রানুও উঠে পড়েছে। আজ অনেকটাই ফ্রেশ লাগছে নন্দিনীকে দেখে। গতকাল রাতে ভাই আর সৃজার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছিল নন্দিনী। আজ সকালে বাইরের বারান্দাটাতে গুছিয়ে বসে চা পান করতে করতে রানুকে বলল, রানুদি, তোমাকে যে আমাদের শীতলা মন্দিরের চাবিটা খুঁজে রাখতে বলেছিলাম সেটা কি খুঁজে রেখেছো? জিভ কেটে রানু বলল, ওই দেখো দিদি ভাই, একদম ভুলে গেছি। তারপরই বলল, ঠিক আছে, আমাদের পুরনো চাবির গোছাগুলো নিয়ে আসি, ওতেই নিশ্চয়ই থাকবে। কিন্তু ভাঙাচোরা মন্দিরের চাবি দিয়ে তুমি কি করবে গো দিদি ভাই? অবাক চোখে প্রশ্ন করল রানু। একটু পরে রাজমিস্ত্রি আসবে, মন্দিরটার সংস্কার করাবো আর সামনের পেছনের বারান্দায় গ্রিল বসাবো। অনেক কিছু মেরামত করতে হবে, আরও অনেক কাজ আছে। এখানে যখন থাকবো ভেবেছি একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে না আমাদের এই বাড়িটাকে? নন্দিনীর নতুন এই উদ্যম দেখে অবাক হয়ে গেল রানু। ওর খুব ভালো লাগছে নন্দিনী দিদিভাইয়ের এই ঘুরে দাঁড়ানোটা। তারপর জিজ্ঞেস করলো, আমাদের মানে আর কে থাকবে গো দিদি ভাই? জামাইবাবু আসবে নাকি? ধুর বোকা, আমাদের মানে আমার আর তোমার, বুঝলে রানুদি? বলে একটা মিষ্টি হাসি হাসলো নন্দিনী। হঠাৎ করে রানুর সব কিছু খুব ভালো লাগতে লাগলো। অস্ফুটে বলল, আমারও। আজ শীতলা মন্দিরের নতুন করে উদ্বোধন। সেই কবে ঠাকুরদার হাতের প্রতিষ্ঠিত শীতলা মন্দির বাবার আমলে নিয়ম করে বাৎসরিক ও নিত্য পুজো হলেও দাদারা আর পুজো চালিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করেননি। তাই বেশ কয়েক বছর ধরে মন্দির বন্ধ ছিল, এমনকি মন্দিরটা প্রায় ভগ্নও হয়ে গেছিল।
অথচ নন্দিনীর মনে আছে ছোট্টবেলায় বসন্তকালের বিশেষ কোনো এক দিনে কত ধুমধাম করে মা শীতলার পুজো হতো তাদের এই মন্দিরে। সারা পাড়ার লোকে প্রসাদ পেত, প্রতিটা বাড়ি থেকে ডালা আসতো। ছোট্ট মন্দিরটার ভেতরে জায়গা কুলোতো না বলে সবাই বাইরের চাতালেই তাদের ডালা রাখত। পুজোর দিন পাড়ার কারোর বাড়িতে হাঁড়ি চড়তো না। দুপুরে নিজেদের বাড়িতে পান্তা আর রাতে নন্দিনীদের বাড়ির মন্দিরের চাতালটিতে পাত পেরে গরম গরম খিচুড়ি ভোগ পেত। প্রায় বছর 10 আগেই পুজো বন্ধ হয়ে গেছে, তবু এখনও অনেকে তাদের বাড়িটাকে শীতলা বাড়ি বলেই ডাকে। আজ এত বছর বাদে নন্দিনী আবারও শীতলা পুজোর আয়োজন করেছে। নিজে যেচে পাড়ার সবাইকে নেমন্তন্ন করে এসেছে। সন্ধেবেলা প্রসাদ পাবার জন্য আসতে বলেছে সবাইকে। দাদা বৌদিদের সবাইকে ডেকেছে, যদিও শুধুমাত্র বড়দা আর বড় বৌদি এসেছে, আর সবাই সময় নেই বলে এড়িয়ে গেছে। অফিসের জন্য সৃজারা আসতে পারেনি, তবে কথা দিয়েছে অফিস করে বিকেলে অবশ্যই আসবে। ছেলে বৌমাকেও বারবার আসার জন্য অনুরোধ করেছে। পল্লবী কথা দিয়েছে মানুষ না আসতে চাইলে সে একাই আসার চেষ্টা করবে। বরকেও বলতো, কিন্তু উনি ফোনই তোলেননি। আর সুদূর আমেরিকা থেকে এসেছেন ছোট কাকা। নন্দিনী বিশেষ উদ্যোগ নিয়ে বছর 80 বৃদ্ধ এই ছোট কাকাকে তার পৈতৃক ভিটেতে আবার আনতে সফল হয়েছে। সারা জীবন কাকা বাইরে বাইরেই কাটিয়েছেন। ছোট কাকা শুধু এবারই নয়, সারা পাড়ারও গর্ব। ফিজিক্সের অধ্যাপক, এই অধ্যাপনার কাজে সারা পৃথিবী ভ্রমণ করে বেরিয়েছেন। একবার বাহির্মুখ হওয়ার পর আর ফিরে আসেননি গ্রামের এই বাড়িতে, কিংবা হয়তো সময়ই পাননি। কাকিমার মৃত্যুর পর একমাত্র মেয়ের কাছে বিদেশেই থাকেন পাকাপাকিভাবে। নন্দিনীকে খুব স্নেহ করেন। নন্দিনীর ফিরে আসার খবর পেয়ে মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নিতেন কাকা, আর নন্দিনীর কাছে দুঃখ করে শোনাতেন তার গ্রামের বাড়ির ফেলে যাওয়া স্মৃতির কথা। আর কখনোই দেখা হবে না তার জন্ম ভিটেটা বলে আফসোস করতেন সব সময়ই। কাকার এই ইচ্ছেকে মূল্য দিয়ে নন্দিনী কাকাকে একটিবার ওনার বাড়িটা দেখিয়ে নিয়ে যাবার জন্য বারে বারে অনুরোধ করেছিল তার কাকাতো বোন চিনিকে। তাই বাধ্য হয়ে চিনি তার বাবাকে ইন্ডিয়া নিয়ে এসেছে। যদিও বা অল্প সময়ের জন্য এসেছে বলে বাবাকে গাড়ি করে একাই পাঠিয়ে দিয়েছে গ্রামের বাড়িতে, আর নিজে কলকাতার কাজগুলো সারবার জন্য আসতে পারিনি, অথবা নতুন করে আর কোনো সম্পর্ক গড়তে চাইনি বলে আসেনি। যাই হোক, প্রায় 30 বছর বাদে কাকাকে নিজের বাড়িতে আনতে পেরে নন্দিনী আজ ভীষণ খুশি। বরদা আড়ালে নন্দিনীকে ডেকে মাথায় হাত বুলিয়ে বলল, এই অসাধ্য সাধন করলি কি করে রে বোন? নন্দিনী হেসে বলল, কোন অসাধ্য সাধনের কথা বলছো দাদা ভাই? সব কিছুই, এই শীতলা পুজোর ব্যবস্থা, বাড়িঘরের এই পরিবর্তন, আর বিশেষ করে আমাদের কাকাবাবুকে এ বাড়িতে আনা। তাছাড়া বাবা রেখে যাওয়া অর্থের একটা অংশ তো তোকে দিতে চেয়েছিলাম, তুই কিছুতেই নিলি না। তাহলে বরদা নন্দিনীর মুখের দিকে চেয়ে রইল। মন থেকে করতে চাইলে কোনো কিছুই অসাধ্য নয় দাদা ভাই। তবে আমি একা করিনি, আমার এই লড়াইয়ে সবসময় সৃজা আমার পাশে ছিল। ওর বুদ্ধিতেই আমার আর্থিক সমস্যার সমাধান হয়েছে। অবাক হয়ে বরদা নন্দিনীর মুখের দিকে তাকালেন। আরও বলতে থাকলো নন্দিনী, তুমি তো জানোই দাদা ভাই, বাবা আমাকে অনেক গয়নায় সাজিয়ে ও বাড়িতে পাঠিয়েছিলেন। ও বাড়ি থেকে অনেক গয়না পেয়েছিলাম, কিন্তু সেগুলোর কিছুই আনিনি আমি সাথে করে। ওগুলো পল্লবীর জন্য রেখে এসেছি ও বাড়িতেই। শুধুমাত্র আমার স্ত্রী ধনটুকুই আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে। সৃজার সহায়তায় আমার সমস্ত গয়নাগাটি বিক্রি করে টাকাটা ভালো জায়গাতে ইনভেস্ট করেছি, আর মাসে মাসে যেটুকু কিস্তি পাই সেটা দিয়ে আমাদের দুজনের দিব্যি চলে যাচ্ছে। আর সেখান থেকে টাকা বাঁচিয়েই এই সব আয়োজন করেছি। বেশি দূর পড়াশোনা করিনি, নয়তো কোনো কাজ করে সুন্দরভাবে সময় কাটাতে পারতাম। এখন শুধুমাত্র সামনের ওই বাগানটা করছি, ওখানে সুন্দর সময় কাটে। আর কত আনাজ ফলিয়েছি, যাবার সময় কিছু আনাজ নিয়ে যেও দাদা ভাই। আমাদের তুই ক্ষমা করে দে বোন বলে মাথাটা নিচু করল বরদা। বরদার হাত ধরে নন্দিনী বলে উঠল, ছি দাদা ভাই, এসব কি বলছো তুমি? তোমাদের ভরসাতেই তো আমি আবার ফিরে এসেছি নিজের বাড়িতে। তোমরা ঠাঁই না দিলে আমি কোথায় যেতাম বলো তো? অসহায়ের মতো বরদা বললেন, খুব হালকাভাবে দেখেছিলাম রে তোর সমস্যাটাকে। সেই ছোট্টবেলার মতো আবার তোর প্রাণবন্ত হাসিটা দেখতে পাচ্ছি। ভালো থাকিস রে। নন্দিনী হেসে বলল,
ছাড়ো তো এসব কথা এখন, চলো মন্দিরের চাতালে, ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন, সবাই ওখানেই আছে। আর তোমরা থাকবে তো রাতে? হ্যাঁ অবশ্যই। তবু দাঁড়া, তোর বৌদিকে একবার জিজ্ঞেস করে নে। জানি না টিনাদের কি বলে এসেছে, ওর তো আবার এ সময় শরীর ভালো থাকে না। এসব কথা বলতে বলতেই বরদা কাকাবাবুর পাশের চেয়ারটাতে বসলেন। পাড়ার বয়স্ক মানুষজনের সঙ্গে গল্প করছিলেন কাকা। এত বয়সেও কাকাবাবু বেশ স্ট্রং। কাকার সাথে শেষ দেখা নন্দিনীর বিয়ের সময়। অনেক বছরের জমে থাকা গল্প করতে লাগলো বরদা। ঠিক সেই সময়ই মেজ ভাই সুবল ফোন করলো। আসলে ফোন করেছে এদিকের খবরাখবর নেবার জন্য। বরদাও বেশ জোর গলায় ফোনে সুবলকে বলল, ভাই রে, না এসে কি যে মিস করলি ভাবতেও পারবি না। এলাহি ব্যবস্থা করেছে আমাদের নন্দু। আর সেই ভাঙাচোরা বাড়িটা তো চিনতেই পারবি না, কি সুন্দর করে সাজিয়েছে বোন। আর সব থেকে বড় যে কাজটা করেছে, আচ্ছা নে নিজেই কথা বলে নে, বলে কাকাবাবুকে ফোনটা ধরিয়ে দিল। নন্দিনীর আজ ভীষণ ভালো লাগছে। তার বাড়িতে কত লোকজন এসেছে শুধুমাত্র তারই আমন্ত্রণে। সেও পারে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করে দাঁড়াতে, সবাইকে নিয়ে চলতে। পুজো শুরু হয়ে গেছে। ঠাকুর মশাইয়ের মন্ত্রোচ্চারণের সাথে সাথে তার চঞ্চল মনটাও ধীরে ধীরে শান্ত হচ্ছে। যে কোনোদিন বাইরের জগৎ দেখেনি, আজ নিজে উদ্যোগ নিয়ে সব কিছুর ব্যবস্থা করেছে। অনেক দিন ধরে যে কঠিন লড়াইয়ে নেমেছিল তা পূর্ণতা পাচ্ছে। আপাত দৃষ্টিতে এটা আর সকলের কাছে খুব সাধারণ কাজ মনে হতেই পারে, কিন্তু যে জীবনে নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবার সুযোগ পায়নি বা সুযোগ হয়নি, তার কাছে এটা অনেক বড় কর্মকাণ্ড। সোনার খাঁচায় বন্দি ফেলে আসা দিনগুলোর কথা বারবার ভেসে উঠছে চোখের সামনে। যেখানে সুখ ছিল, ঐশ্বর্য ছিল, কিন্তু একটুও স্বাধীনতা ছিল না। পাশে রাখা ফোনটা বেজে উঠল। সৃজা ফোন করেছে শহরের বিখ্যাত মিষ্টির দোকান থেকে। ভালো মিষ্টি আনতে বলেছিল সৃজাকে। কত পিস নেবে তা জানতেই ফোন করেছে। 100 পিস? না 200 পিসই নিয়ে নে রে সৃজা। কি বললি, হবে না? তাহলে ওই একই রকম টাইপের অন্য কোনো সন্দেশ থাকলে মিলিয়ে মিশিয়ে নিয়ে নে। সবার পাতায় 1 পিস করে দিতে হবে তো। আর শোন, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। তোকে ছাড়া এখানে সব কিছুই কেমন অসম্পূর্ণ লাগছে রে। ওদিকে ঠিক সেই সময় বেজে উঠল ঢাক। এবাড়ির শীতলা পুজোর বিশেষত্ব ছিল ঢাক বাজানো। সে ব্যবস্থাও করেছে নন্দিনী। ফোনটা কেটে দিয়ে পাশে রেখে বড় বৌদি আর রানুর সঙ্গে সেও পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।